সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর নিউ চ্যানেল। তো আজ আমরা ক্লাস 12 ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 7 অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহের লেকচার নাম্বার 11 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই চ্যাপ্টারের ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের রেজোনেন্স ইন সিরিজ এলসিএস সার্কিট। যে কোনো একটা সিরিজ এলসিএস সার্কিটের রেজোনেন্স কন্ডিশন, সেই পুরো রেজোনেন্স নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেইলে ডিসকাশন করব। তো রেজোনেন্স কি, একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে রেজোনেন্সের কন্ডিশন কি, অর্থাৎ কখন কোনো একটা সার্কিটে রেজোনেন্স অ্যাপ্লাই হয় সেই জিনিসটা, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি, অর্থাৎ কখন বা কোন পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য সেই সার্কিটটা রেজোনেট করছে, সেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তারপরে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে লাইক ব্যান্ডউইথ, লাইক কোয়ালিটি ফ্যাক্টর, লাইক শার্পনেস অফ রেজোনেন্স। তো সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা কভার করব। তো যারা জানো না যে সিরিজ এলসিএস সার্কিট কি বা সিরিজ এলসিএস সার্কিটে ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশন কি, তারা উপরে আই বাটনে দেখো একটা ভিডিওর লিংক দেওয়া আছে, সেই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। 50 মিনিটের কাছাকাছি ভিডিওটা আছে, সেখানে কিন্তু আমরা এ টু জেড সবকিছু সিরিজ এলসিএস সার্কিটের ওপর ডিসকাশন করেছিলাম। তো সেই ভিডিওটা দেখে এসে তারপরে আজকের ভিডিওটা দেখো, তোমাদের নিজেদেরই সুবিধা হবে, তাহলে জিনিসটাকে রিলেট করতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসটা হলো সেই লেকচার নাম্বার 9 অর্থাৎ সিরিজ এলসিএস সার্কিটের পরের পার্টটা। সেই লেকচার 9 এর কন্টিনিউয়েশন হচ্ছে আজকে এই লেকচার নাম্বার 11। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। প্রথম আজকে আমাদের জানতে হবে যে রেজোনেন্স কি, হোয়াট ডু ইউ মিন বাই রেজোনেন্স। তো দেখো, এর আগের দিন আমরা যেটা পড়েছিলাম সিরিজ এলসিএস সার্কিটে, তো সেই সিরিজ এলসিএস সার্কিটে আমরা দেখেছিলাম যে ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশন বার করার জন্য তিনটে কেস দরকার, রাইট? একটা কেস নাম্বার 1 ছিল যে যদি এই ভি নট এলটা ভি নট সির থেকে বড় হয়, অর্থাৎ যদি সেই সার্কিটে ইন্ডাকটিভ নেচারটা ক্যাপাসিটিভ নেচারের উপর ডমিনেট করে। সেকেন্ড কেস ছিল যে যদি ভি নট সিটা ভি নট এল এর থেকে বড় হয়, মানে সার্কিটে যে ক্যাপাসিটিভ নেচার আছে সে যদি ইন্ডাকটিভ নেচারের উপর ডমিনেট করে, সেইটা ছিল কেস নাম্বার 2। আর কেস নাম্বার 3 ছিল যে যদি এই ভি নট এলটা ভি নট সির সাথে সমান হয়, অর্থাৎ যদি এই ইন্ডাকটিভ নেচারটা ক্যাপাসিটিভ নেচারের সাথে সমান হয়, তখন ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশন আমরা বার করেছিলাম। তো এই রেজোনেন্স আজকে যে জিনিসটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে কেস নাম্বার 3, অর্থাৎ যদি ভি নট এলটা ভি নট সির সাথে সমান হয়, অর্থাৎ যদি কোনো একটা সিরিজ এলসিএস সার্কিটে ইন্ডাকটিভ নেচার ক্যাপাসিটিভ নেচারকে পুরোপুরি ক্যান্সেল আউট করে, অর্থাৎ সেই সার্কিটটা শুধুমাত্র একটা পিওর রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করে, সেই যে কন্ডিশনটা, সেই যে ফেজটা, সেটাকে বলি আমরা রেজোনেন্স। আর এই সার্কিটটা যখন রেজোনেন্স হয়, এই সার্কিটে যখন রেজোনেন্স হয়, তখন সেই সার্কিটটাকে আমরা বলি রেজোনেন্ট সার্কিট, রাইট? তাহলে রেজোনেন্স কি তার ডেফিনেশন আমি একটু পরে দিচ্ছি, কারণ রেজোনেন্সে অনেক কিছু আছে। রেজোনেন্স শুধু একটা পয়েন্ট না, রেজোনেন্সের বৈশিষ্ট্য দিয়ে আমি তার ডেফিনেশনটা তারপরে বুঝিয়ে দেবো পুরোপুরিভাবে। এখন বেকার বলে লাভ নেই, বুঝতে পারবে না। তো রেজোনেন্স কি জিনিসটা, না যদি এই ভিনট এলটা ভিনট সির সাথে সমান হয়, অর্থাৎ যদি কোনো একটা সিরিজ এলসিএস সার্কিটে যে ইন্ডাকটিভ নেচার সে যদি ক্যাপাসিটিভ নেচারের সাথে সমান হয়, তাহলে ভিনট এল যদি ভিনট সির সাথে সমান হয়, তাহলে আমরা লিখতে পারি যে জিটা এলটাও কিন্তু জিটা সির সাথে সমান, রাইট? তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের সাথে সমান, বা ভি নট এলটা ভি নট সির সাথে যদি সমান হয়, তখনই কিন্তু আমরা বলবো সেই সার্কিটে রেজোনেন্স অকার করেছে। তাহলে এটাই হচ্ছে সেই রেজোনেন্সের কন্ডিশন। তাই যদি পরীক্ষায় লিখতে দেয় যে রেজোনেন্সের কন্ডিশন কি, অর্থাৎ কোনো একটা সার্কিট কখন রেজোনেন্ট হবে, তো তার কন্ডিশন হচ্ছে যে যদি এই সার্কিটের যে ইন্ডাকটিভ নেচার সে যদি পুরোপুরিভাবে ক্যাপাসিটিভ নেচারের সাথে সমান হয়। আমরা দেখেছিলাম না যে এটা কারেন্ট হলে এক্স অ্যাক্সিস বরাবর যদি কারেন্ট থাকে, তাহলে কারেন্টের সাথে ভি নট আর সেম ফেজে থাকে, ভি নট এল থাকে পারপেন্ডিকুলারলি ওপরের দিকে এইভাবে, আর ভি নট সি থাকে পারপেন্ডিকুলারলি নিচের দিকে, ওপরেরটা ভি নট এল নিচেরটা ভি নট সি। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এই দুটো ক্যান্সেল আউট করে যাবে, পড়ে থাকবে শুধু ভি নট আর। তাহলে এই পুরো সার্কিটটা কিন্তু একটা পিওর রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করবে। তো এটাই হচ্ছে রেজোনেন্সের কন্ডিশন, যে যদি কোনো সার্কিটে ইন্ডাকটিভ নেচারটা ক্যাপাসিটিভ নেচারের সাথে সমান হয়, তখন সেই সার্কিটটা একটা পিওর রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করে। তো এবার এই রেজোনেন্সের কয়েকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে আমরা এই রেজোনেন্সকে চিনবো। মানে সার্কিটে বাস্তবে রেজোনেন্স কি বলতো, এই যে সার্কিটে এখান থেকে তো আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি, এই যে সোর্সটা আছে এটা তো আমাদের হাতে আছে, এখান থেকে আমরা ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এগুলো চেঞ্জ করতে পারি। তো এই ফ্রিকোয়েন্সিটাকে আমি চেঞ্জ করতে করতে, ধরো একটা নব আছে আমার কাছে, তো ফ্রিকোয়েন্সিটাকে আমি 0 থেকে 100 অব্দি ধরো চেঞ্জ করতে পারি। তো আমি আস্তে আস্তে 0 থেকে ফ্রিকোয়েন্সিটাকে ক্রমশ বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে আমি দেখবো যে কখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, কখন জিটা এলটা জিটা সির সাথে সমান হচ্ছে, তখনই কিন্তু এই সার্কিটটা রেজোনেট হবে। সেটাকে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলি।
তো এই রেজোনেন্স বোঝার জন্য, যে কোনো একটা সার্কিটে যে রেজোনেন্স হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের দুটো বৈশিষ্ট্য লাগে, বা রেজোনেন্সের মানে নিজস্ব দুটো বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে, আমি ধরো তোমায় বললাম যে এই সিরিজ এলসিএস সার্কিটের ইম্পিডেন্স তুমি আমাকে বার করে দাও, তাহলে তুমি ইম্পিডেন্সের ফর্মুলা কি লিখবে না, জেড ইকুয়াল টু, পড়ে এসছি আমরা বেসিক ফর্মুলা, √r² প্লাস জিটা এল মাইনাস জিটা সি তার হোল স্কোয়ার, রাইট? তাহলে এবার এই সার্কিটের ক্ষেত্রে জিটা এলটা জিটা সির সাথে সমান, তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের সাথে সমান, তাহলে এই দুটো ক্যান্সেল আউট করবে, তাহলে জেড ইকুয়াল টু কত হবে, √r² মানে আর, তাহলে জেড ইকুয়াল টু আর। তাহলে কোনো একটা সার্কিট যখন রেজোনেট হচ্ছে তখন তার যে নেট ইম্পিডেন্স, তার যে নেট রেজিস্ট্যান্স, সেটা শুধুমাত্র কিন্তু এই আর এর সাথে সমান। এবার এইখান থেকে আমাদের কিন্তু ফার্স্ট বৈশিষ্ট্যটা আছে। এবার ধরো আমি তোমাকে বললাম এই জেডটাকে মিনিমাম করতে, এই যে জেড আছে এটাকে মিনিমাম করতে, তাহলে তুমি কি করবে, কোন একটা তোমার কাছে ধরো সিরিজ এলসিএস সার্কিট রয়েছে যেখানে এল ফিক্সড, সি ফিক্সড, আর ফিক্সড, এগুলো কোনো নন জিরো না, এগুলোর প্রত্যেকের এক একটা ভ্যালু আছে, এগুলো কোনো নন জিরো টার্ম না। তো আর কে তুমি জিরো করতে পারবে না, তোমাকে জেড কে মিনিমাম করতে হবে, তাহলে আর কে তুমি জিরো করতে পারবে না, এল কে জিরো করতে পারবে না, সি কে জিরো করতে পারবে না, তাহলে কি করতে পারবে, যদি জেড কে মিনিমাম করতে হয় তাহলে তুমি এই দুটোকে ইকুয়াল করবে, রাইট? তাহলে এই টার্মটা কেটে যাবে, পড়ে থাকবে শুধু আর। তাহলে এই যে কন্ডিশনটা ঘুরিয়ে আমি বলতে পারি যে জেড ইকুয়াল টু আর, এই যে কন্ডিশনটা এটা বাস্তবে জেড মিনিমামের কন্ডিশন। দেখো এটা বলা যায় কিনা, মানে ইম্পিডেন্সের মিনিমাম ভ্যালু হচ্ছে আর, এর থেকে কম কিন্তু ইম্পিডেন্স হতে পারে না, এর মিনিমাম ভ্যালু হচ্ছে আর, কারণ এই দুটো ক্যান্সেল আউট করলে তখন জেড ইকুয়াল টু আর হচ্ছে, তাহলে এটাই হচ্ছে এর মিনিমাম ভ্যালু। তাহলে ফার্স্ট এখানে বৈশিষ্ট্য হচ্ছে রেজোনেন্সের, যে কোনো একটা সার্কিট যখন রেজোনেট হয়, সেই সার্কিটে যখন রেজোনেন্স ধরা পড়ে তখন সেই সার্কিটের যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্স কিন্তু মিনিমাম হয়, এবং সেই মিনিমামটা কার সাথে সমান হয় না, রেজিস্ট্যান্সের সাথে। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে at resonance the impedance of the circuit will become minimum, right? তাহলে at resonance the impedance of the circuit will become minimum, তাহলে যদি সার্কিটে রেজোনেট ধরা পড়ে, রেজোনেট হয় যদি সেই সার্কিটটা, তখন সেই সার্কিটের যে ইম্পিডেন্স সে কিন্তু মিনিমাম হবে। নেক্সট বৈশিষ্ট্য দেখো, যদি কোনো একটা সার্কিটের ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে কি নেট রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স মানে কি রেজিস্ট্যান্স, তো কোনো একটা সার্কিটে যদি রেজিস্ট্যান্স মিনিমাম হয় তাহলে সেই সার্কিটের কারেন্ট কি হবে, ম্যাক্সিমাম। যদি মানে ভোল্টেজ মানে কি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট মানে কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তো কারেন্ট কিন্তু রেজিস্ট্যান্সের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এই সার্কিটটা যখন রেজোনেট করছে তখন তার ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স সে মিনিমাম হচ্ছে, তার মানে কারেন্ট কিন্তু সেই সময় ম্যাক্সিমাম হবে। তো রেজোনেন্সের সেকেন্ড বৈশিষ্ট্য, at resonance the current in the circuit will become maximum। এই দুটোই কিন্তু আমাদের এই রেজোনেন্সের বৈশিষ্ট্য, যে যখন রেজোনেন্স অকার করবে তখন ইম্পিডেন্স সেই সার্কিটে মিনিমাম হবে আর কারেন্ট সেই সার্কিটে ম্যাক্সিমাম হবে, এইটাই কিন্তু রেজোনেন্সের বৈশিষ্ট্য। এবার এই ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট তাহলে কত, অর্থাৎ আই ম্যাক্সটা কত, দেখো যখন সেই সার্কিটটা রেজোনেন্স হচ্ছে, যখন সেই সার্কিটটা রেজোনেট করছে তখন সেই সার্কিটের নেট রেজিস্ট্যান্স কত, জেড মিনিমাম সমান আর, তাহলে কারেন্ট মানে কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ কত ভি নট, পিক ভ্যালু অফ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, মানে জেড হওয়ার কথা, জেড কার সাথে সমান আর, তাহলে এটাই হচ্ছে আমাদের আই ম্যাক্স এর ভ্যালু, ভি নট বাই আর। তাহলে এই অবধি বোঝা গেছে, এটাই হচ্ছে রেজোনেন্সের মূল বৈশিষ্ট্য, যে যখন কোনো সার্কিট রেজোনেন্স করবে, যখন কোনো সার্কিটে রেজোনেন্স ধরা পড়বে বা যখন কোনো সার্কিট রেজোনেট করবে তখন সেই সময় সেই সার্কিটের যে নেট রেজিস্ট্যান্স সে মিনিমাম হবে এবং যে কারেন্ট তৈরি হচ্ছে সেই সার্কিটে সেটা ম্যাক্সিমাম হবে। তো রেজোনেন্সের বৈশিষ্ট্য বা রেজোনেন্সের ডেফিনিশন কিন্তু এখান থেকে তুমি দিতে পারো,
যে কোনো একটা সার্কিটে, কোনো একটা সিরিজ এলসিআর সার্কিটে যখন নেট রেজিস্ট্যান্স মিনিমাম হয় এবং কারেন্ট ম্যাক্সিমাম হয়, সেই যে ইনস্ট্যান্টটা, সেইটাকে বলি আমরা রেজোনেন্স। সেই যে ঘটনাটা সেটাকে আমরা বলি রেজোনেন্স, আর সেই সার্কিটটাকে আমরা বলি রেজোনেন্ট সার্কিট। তো এবার এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে যেটাকে আমরা বলি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা এফ নট দিয়ে লিখি, এফ দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি লিখি, এফ নট দিয়ে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি লিখি। প্রশ্ন হচ্ছে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি? তো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে এসে এই সার্কিটটা রেজোনেট করছে। ক্লিয়ার? আমি বললাম যে এই যে সোর্সটা আছে, এসি ভোল্টেজ সোর্স, এর যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা চেঞ্জ করতে পারি। প্র্যাকটিক্যাল ল্যাবে যদি কোনোদিন করো তাহলে দেখবে যে যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি, ইনপুট ভোল্টেজ, এগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো ফ্রিকোয়েন্সিটাকে আমি আস্তে আস্তে নব ধরে ধরে বাড়াবো, বাড়াতে বাড়াতে দেখবো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এসে এই সার্কিটটা রেজোনেট করছে, অর্থাৎ সেই সার্কিটে ইম্পিডেন্স মিনিমাম হচ্ছে এবং কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এসে এই সার্কিটে রেজোনেন্স দেখা দিয়েছে, সেই ফ্রিকোয়েন্সিকে আমরা বলবো, সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে আমরা বলবো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ডেফিনেশন পারলে লিখে নিও, খুব সহজ জিনিস, যে সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে এসে এই সিরিজ এলসিআর সার্কিটের রেজোনেন্স হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিকে আমরা বলি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। দ্য পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ the impedance of the circuit will become minimum and the current in the circuit will become maximum is called resonant frequency. তো এবার এই ফ্রিকোয়েন্সিটা আমরা বার করবো কি করে? তো দেখো, রেজোনেন্সের যে কন্ডিশন সেটা কি? জিটা এল ইকুয়াল টু জিটা সি, রাইট? তাহলে জিটা এল ইকুয়াল টু জিটা সি, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের সাথে সমান। জিটা এল মানে কি? ওমেগা ইনটু এল। এবার আমরা যেহেতু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছি, এই জন্য আমাদের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটাও আমরা একটা পার্টিকুলার নিচ্ছি, ওমেগা নট। তাহলে ওমেগা নট ইন্টু এল, জিটা সি মানে 1 / ওমেগা নট ইন্টু সি। তাহলে এখান থেকে ওমেগা নট কত আসে? ওমেগা নট আসে 1/√LC। দেখো, ওমেগা নট স্কোয়ার সমান কত? 1/LC। তাহলে ওমেগা নট কত? 1/√L ইন্টু সি, রাইট? তো এই যে ওমেগা নট, এই কোয়ান্টিটিটাকে বলি আমরা রেজোনেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এইটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এফ নট হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি, আর এইটাকে বলি আমরা রেজোনেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তাও মাথায় রেখো। তাহলে ওমেগা নট কত? 1/√LC। এবারে ওমেগা নট থেকে এফ নটে আমরা পাবো কি করে? ওমেগা সমান কি? 2π ইন্টু এফ। তাহলে 2π ইন্টু এফ নট সমান 1/√LC। তাহলে এখান থেকে এফ নট কত আসে? 1/2π√LC। এইটাই হচ্ছে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির ফর্মুলা। তাহলে এফ নট সমান 1/2π ইন্টু √LC। এটাই হচ্ছে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। কি করে বার করলাম? রেজোনেন্সের কন্ডিশন, জিটা এল ইকুয়াল টু জিটা সি। তাহলে জিটা এল ইকুয়াল টু জিটা সি, ওমেগা নট এল ইকুয়াল টু 1/ওমেগা নট সি। তাহলে ওমেগা নট সমান 1/√LC। এই যে জিনিসটা ওমেগা নট, এটাকে বলি আমরা রেজোনেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এবারে ওমেগা নট মানে কি? 2π ইন্টু এফ নট, কারণ ওমেগা মানে কি? 2π এফ, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আমরা দেখছি, এই জন্য আমরা এটাকে এফ নট দিয়ে ইন্ডিকেট করেছি। তাহলে এফ নট কত আসে? 1/2π ইন্টু √LC। এটাই হচ্ছে আমাদের সেই ইম্পর্টেন্ট রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে একটা ইন্ডাকটেন্সের ভ্যালু বলে দেবে, একটা ক্যাপাসিটেন্সের ভ্যালু বলে দেবে, দিয়ে বলবে যে সেই সিরিজ এলসিআর সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি সেইটা বার করো। তো তার ফর্মুলা হচ্ছে যে এফ নট ইকুয়াল টু 1/2π ইন্টু √LC। তাহলে রেজোনেন্স সম্পর্কে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন যা যা ছিল সে সবকিছু কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। যে রেজোনেন্স কি না, রেজোনেন্স হচ্ছে এমন একটা দশা, যে দশার মধ্যে যখন কোনো সার্কিট প্রবেশ করে, সেই সার্কিটের যে নেট রেজিস্ট্যান্স সেটা মিনিমাম হয়, বা ইম্পিডেন্স সেটা মিনিমাম হয়, এবং কারেন্ট বা পাওয়ার সে কিন্তু ম্যাক্সিমাম হয়। আর যে ফ্রিকোয়েন্সিতে সে ম্যাক্সিমাম হয় সেই ফ্রিকোয়েন্সিকে আমরা বলি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে সেই সার্কিটে রেজোনেন্স অকার করে সেটাকে আমরা বলি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এবং তার ভ্যালু হয় 1/2π ইন্টু √LC। এবার যদি আমরা এই সিরিজ এলসিআর সার্কিটের রেজোনেন্স কনসেপ্টটাকে একটু গ্রাফিক্যালি প্লট করি, তাহলে তোমাদের কিন্তু বুঝতে জিনিসটা আরো সুবিধা হবে। এখান থেকে কিন্তু রেজোনেন্সের আরো নতুন নতুন ধারণা তোমরা পাবে। তো দেখো, ফার্স্ট আমরা কি করেছি না, এই প্রত্যেকটা এলিমেন্ট আর এল সি, এই প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, তাদের নিজস্ব যে রেজিস্ট্যান্স রয়েছে তাকে ফ্রিকোয়েন্সির সাথে প্লট করেছি। মানে আরকে আমরা ফ্রিকোয়েন্সির সাথে প্লট করব,
জিটা এল কে আমরা ফ্রিকোয়েন্সির সাথে প্লট করব, জিটা সি কে আমরা ফ্রিকোয়েন্সির সাথে প্লট করব। তাহলে প্লটটা করো। দেখো জিটা এল মানে কি, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, তার ভ্যালু কত, ওমেগা ইন্টু এল, জেনারেল ভ্যালু ওমেগা ইন্টু এল, ওমেগা মানে কত, 2πf ইন্টু এল। তাহলে এই যে জিটা এলটা সেটা এফ এর সাথে ডাইরেক্টলি সমানুপাতিক, তাহলে জিটা এলটা এফ এর সাথে কিন্তু ডাইরেক্টলি সমানুপাতিক। তাহলে যদি আমি জিটা এল এর সাথে ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকি তাহলে সেটা কিরকম হবে, ধরো দুটো কোয়ান্টিটি আছে এ আর বি, তারা ডাইরেক্টলি সমানুপাতিক, তাহলে তাদের মধ্যে যদি আমি কার্ভ আঁকি, একটাকে এক্স একটাকে ওয়াইতে বসিয়ে, তাহলে সেই কার্ভটা কি হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, এইটা, রাইট। তাহলে এই কার্ভটা কার জন্য, এটা জিটা এল এর জন্য, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের জন্য। নেক্সট জিটা সি, জিটা সির সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন কি, জিটা সি সমান 1/ওমেগা ইন্টু সি, রাইট। ওমেগা মানে কত, 2πf, তাহলে 1/2πf ইন্টু সি। তাহলে আমরা বলতে পারি জিটা সিটা এফ এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে জিটা সিটা কিন্তু এফ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দুটো কোয়ান্টিটি জিটা সি আর এফ ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে তাদের কার্ভ কি হবে, হাইপারবোলা। হাইপারবোলিক কার্ভ কিরকম হয় না, যত আমি ফ্রিকোয়েন্সি বাড়াবো তত আমার জিটা সি কমবে, এই কার্ভটা এরকম হয়, রাইট। তাহলে এটা হচ্ছে জিটা এল এর কার্ভ, এটা হচ্ছে আমার জিটা সির কার্ভ, এই লাল গাড়িতে যেটা সেটা হচ্ছে জিটা সি ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ। নেক্সট রেজিস্ট্যান্স। আচ্ছা, আর কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, এই যে আর আছে রেজিস্ট্যান্স, সে কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, করে না। রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে নাকি, রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট। এই ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সে ফ্রিকোয়েন্সি ছিল, আরে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নেই। তাহলে আর এর সাথে যদি ফ্রিকোয়েন্সির কার্ভ আঁকি তাহলে সেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, মানে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসের সাথে সে কিন্তু প্যারালাল হবে, এটা হচ্ছে আমাদের আর। এবার এই ছবিটা একটু ভালো করে দেখো, এখানে আমাকে বলতে পারবে যে কোথায় কোন পয়েন্টে এই সার্কিটটা রেজোনেন্সে প্রবেশ করেছে, বা কোন পয়েন্টটাকে আমরা বলতে পারি রেজোনেন্স। না, এখানে এই জিটা এল আর জিটা সি এই দুটো কার্ভেচার যে পয়েন্টে দুজন দুজনকে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা হচ্ছে রেজোনেন্ট পয়েন্ট। এই জিটা এল এই কার্ভটা আর জিটা সি এই কার্ভটা যে পয়েন্টে দুজন দুজনকে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ রেজোনেন্স। এই পয়েন্টে কিন্তু এই সার্কিটে রেজোনেন্স হয়েছে, কেন, কারণ এখান থেকে তুমি যদি দেখো ওয়াই অ্যাক্সিসের উপর দুটো প্রজেকশন টানো, তাহলে জিটা এল যা জিটা সিও তাই, রেজোনেন্সের কন্ডিশনই তো তাই ছিল, জিটা এলটা যদি জিটা সির সাথে সমান হয় তখনই সেই সার্কিট রেজোনেট করবে। তাহলে এই পয়েন্টে কিন্তু এই সার্কিটটা রেজোনেট করছে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার টানি তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা কি হবে, মানে কোন ফ্রিকোয়েন্সিতে সার্কিট রেজোনেট করছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এফ নট দিয়ে লিখি। তাহলে এই যে পয়েন্টটা এটা হচ্ছে এফ নট। তাহলে বোঝা গেছে আর জিটা এল জিটা সি তিনটেকে আমরা প্লট করলাম, জিটা এল হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, জিটা সি হচ্ছে হাইপারবোলিক, আর তার ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু কোনো রকম রিলেশন নেই। তাহলে এই জিটা এল আর জিটা সি এই দুটো কার্ভ দুজন দুজনকে যে পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ রেজোনেন্স। সেখান থেকে যদি পারপেন্ডিকুলার টানি তাহলে যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে এসেই কিন্তু সেই সার্কিটটা রেজোনেট করছে। সেকেন্ড কার্ভটা দেখো, তোমাকে এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি দিয়েছে, ওয়াই অ্যাক্সিসে ইম্পিডেন্স দিয়েছে। তাহলে ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ আমাকে আঁকতে হবে কার জন্য, সিরিজ এলসিআর সার্কিটের রেজোনেন্স কন্ডিশনের জন্য। তাহলে ইম্পিডেন্সের ফর্মুলা আমরা কি জানি না, জেড ইকুয়াল টু, এখানেই করে দিই, আন্ডার রুট আর স্কোয়ার প্লাস জিটা এল মাইনাস জিটা সিটার হোল স্কোয়ার, রাইট। তাহলে জেড ইকুয়াল টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস জিটা এল মাইনাস জিটা সিটার হোল স্কোয়ার। তাহলে এবার আমাকে এই জেড এর সাথে ফ্রিকোয়েন্সির কার্ভ আঁকতে হবে। কি করে আঁকবো, দেখো জেড এর সাথে ফ্রিকোয়েন্সির কার্ভ আঁকার জন্য আমার এখানে দুটো টার্ম দরকার, একটা জিটা এল একটা জিটা সি। তো এই কার্ভটা আঁকার জন্য আমরা এই কার্ভের একটু সহায়তা নেব। তো দেখো, যদি ফ্রিকোয়েন্সি আমি খুব লো নেই, যদি এই ফ্রিকোয়েন্সিটা এক্স অ্যাক্সিস বরাবর আমি ফ্রিকোয়েন্সি দেখাচ্ছি, তো এই ফ্রিকোয়েন্সি যদি আমি খুব লো নেই, খুব লো ফ্রিকোয়েন্সিতে জিটা এলটা ভীষণ ছোট, তাই না, লো ফ্রিকোয়েন্সিতে জিটা এলটা ভীষণ ছোট, বাট জিটা সিটা কিন্তু এই পয়েন্টে ভীষণ বড়। তাহলে খুব লো ফ্রিকোয়েন্সিতে যদি আমি বলি তাহলে জিটা এলটা খুব ছোট বাট জিটা সিটা খুব বড়। তাহলে জিটা সি মাইনাস জিটা এল এই যে ডিফারেন্সটা এটাও খুব বড়। তাহলে এই ডিফারেন্সটা যদি খুব বড় হয় তাহলে জেড সে কিন্তু খুব
বড় হবে। মানে আমার সিম্পল ফান্ডা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি যদি কম হয়, এই সার্কিটের যে ফ্রিকোয়েন্সি সেটা যদি খুব ছোট হয়, তখন সার্কিটের যে নেট ইম্পিডেন্স সেটা কিন্তু খুব বড় হবে। তার কারণ ফ্রিকোয়েন্সি যদি খুব ছোট হয় তাহলে জিটা এলটা খুব ছোট, বাট জিটা সিটা খুব বড়, তাহলে এদের ডিফারেন্সটাও কিন্তু যথেষ্ট বড়। লো ফ্রিকোয়েন্সিতে যদি আমি বলি, এটা লো ফ্রিকোয়েন্সি, কার্ভটা এখান থেকে শুরু হচ্ছে, রাইট? জেড এর ভ্যালু খুব বেশি। এবার এর ঠিক উল্টোটা যদি হাই ফ্রিকোয়েন্সিতে হয়, তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে হলে কি হবে? যদি ফ্রিকোয়েন্সির ভ্যালু খুব বেশি হয়, ধরো এই পয়েন্টটা যেখানে ফ্রিকোয়েন্সি খুব বেশি, এখানে দেখো জিটা সিটা খুব ছোট, বাট জিটা এলটা খুব বড়, তাহলে খুব হাই ফ্রিকোয়েন্সিতে এসেও কিন্তু জিটা এলটা যথেষ্ট বড়, এতটা, আর জিটা সিটা এইটুকু। তাহলে জিটা এল মাইনাস জিটা সি, এই যে ডিফারেন্সটা, এটা যথেষ্ট বড়, তাহলে জেড এর ভ্যালুও কিন্তু বড়। তাহলে ফ্রিকোয়েন্সি ছোটর জন্য জেড বড়, ফ্রিকোয়েন্সি বড়র জন্য কিন্তু জেড বড়। তাহলে ফ্রিকোয়েন্সি খুব লোর জন্য জেড হাই, ফ্রিকোয়েন্সি খুব হাইর জন্য কিন্তু জেড হাই। তাহলে এই ফ্রিকোয়েন্সির জন্য জেড এটা, এই ফ্রিকোয়েন্সির জন্য জেড এটা। এবার এর মাঝে নিশ্চয়ই একটা ফ্রিকোয়েন্সি থাকবে যে ফ্রিকোয়েন্সিতে কিন্তু এই সার্কিটের যে ইম্পিডেন্স সে মিনিমাম হচ্ছে, সেটাকেই আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলবো। তাহলে এইটা এর মাঝখানে একটা ইন্টারভেল আছে, এর মাঝখানে আমি একটা পয়েন্ট নিতে পারি, যে পয়েন্টে আমি জানি যে সেই সার্কিটের যে ইম্পিডেন্স হবে সে কিন্তু মিনিমাম হবে। তাহলে যে কার্ভটা আমি পাবো এখান থেকে, সেই কার্ভটা কি হবে? এরকম ইউ আকারে দেখতে একটা কার্ভ বা ভি আকারে দেখতে একটা কার্ভ হবে। ক্লিয়ার? কার্ভটা দেখতে এরকম হবে। এখানে ইম্পিডেন্স কোনটা, এখানে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কোনটা? এইটা, এই যে ফ্রিকোয়েন্সিটা, এইটা হচ্ছে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এফ নট। ক্লিয়ার? তো দেখো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে এসে কিন্তু এই সার্কিটের যে ইম্পিডেন্স সে কিন্তু মিনিমাম হয়েছে, এই এফ নট ফ্রিকোয়েন্সিতে এসে কিন্তু সে মিনিমাম। তো এটাকে আমরা বলবো জেড মিনিমাম, এবং সেটা কার সাথে সমান? অবশ্যই রেজিস্ট্যান্সের সাথে সমান। তাহলে জেড এর সাথে এফ এর কার্ভ বোঝা গেছে যে খুব লো ফ্রিকোয়েন্সিতেও জেড হাই, খুব হাই ফ্রিকোয়েন্সিতেও জেড হাই, আর এদের মাঝখানে কোনো একটা পয়েন্ট আছে যে পয়েন্টে কিন্তু জেড মিনিমাম। রেজোনেন্সের ডেফিনেশন তো সেটাই, যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে এসে জেডটা মিনিমাম হবে। তাহলে কার্ভটা কিরকম হবে? ইউ আকারের। নেক্সট তোমাকে বলেছে আই নটের সাথে ফ্রিকোয়েন্সির কার্ভ, মানে কারেন্টের সাথে যদি তুমি ফ্রিকোয়েন্সির কার্ভ আঁকো তাহলে সেটা কিরকম হবে? তো দেখো জেড এর সাথে ফ্রিকোয়েন্সি কার্ভ ইউ আকারের, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কমের জন্য ইম্পিডেন্স বেশি, হাই ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স বেশি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স মিনিমাম। কারেন্ট মানে কি? ভোল্টেজ বাই ইম্পিডেন্স। আই নট মানে কি? ভি নট বাই জেড। তাহলে জেড এর কার্ভ যা হবে আই নট এর কার্ভ ঠিক তার উল্টো হবে, তাই তো? জেড এর কার্ভ যদি এরকম হয় তাহলে আই নট এর কার্ভ কি হবে? উল্টানো ভি। অর্থাৎ লো ফ্রিকোয়েন্সিতে কারেন্ট লো, হাই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট লো, মাঝামাঝি কোনো একটা পয়েন্ট আছে যে পয়েন্টে ফ্রিকোয়েন্সি কিন্তু সর্বোচ্চ। তাহলে যদি কার্ভটা আমাকে আঁকতে হয়, সেই কার্ভটা কিরকম হবে? এইরকম একটা কার্ভ কিন্তু আমি পাবো। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আই নটের সাথে ফ্রিকোয়েন্সির কার্ভ, যেখানে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কোনটা? এই ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিটা, যে ফ্রিকোয়েন্সিতে এসে সেই সার্কিটের কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে, সেটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এফ নট, এবং সেই ফ্রিকোয়েন্সিতে কিন্তু কারেন্ট ম্যাক্সিমাম। এটা হচ্ছে আমাদের আই ম্যাক্স। আই ম্যাক্স কত? ভি নট বাই আর। তাহলে কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সির কার্ভ, এই কার্ভটা ইম্পর্টেন্ট, এই দুটো কার্ভ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে জেড এর সাথে ফ্রিকোয়েন্সির কার্ভ ইউ আকারের বা ভি আকারের, কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সির কার্ভ উল্টানো ভি আকারের। যেখানে দেখো লো ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স হাই, তাহলে ইম্পিডেন্স যদি হাই হয়, সার্কিটের রেজিস্ট্যান্স যদি খুব বেশি হয়, তাহলে কারেন্ট খুব কম হবে, কারেন্ট কম আছে। হাই ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স খুব বেশি, কারেন্ট কম। মাঝামাঝি কোনো একটা পয়েন্ট রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এফ নটে ইম্পিডেন্স মিনিমাম, তাহলে রেজিস্ট্যান্স যদি মিনিমাম হয় তাহলে সেই সার্কিটে কারেন্ট কি হবে? ম্যাক্সিমাম। তাহলে কারেন্ট কত হয়েছে? ম্যাক্সিমাম, আই ম্যাক্স। তাহলে এটাই হচ্ছে আই নটের সাথে ফ্রিকোয়েন্সির কার্ভ। তাহলে তিনটে কার্ভ কিন্তু ভালো করে বুঝে নিও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার আমরা ফোর্থ আরেকটা কার্ভ করব, যেটা হচ্ছে পাওয়ারের সাথে ফ্রিকোয়েন্সি। সেই পাওয়ারের সাথে ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে কিন্তু আমাদের অনেক কিছু ছোট ছোট টার্ম লাইক ব্যান্ডউইডথ,
হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ, কোয়ালিটি ফ্যাক্টর, এই সমস্ত জিনিস কিন্তু ডিটারমাইন করতে হবে। তো আমরা এবার 4 নম্বর কার্ভটা প্লট করব। তো 4 নম্বরে আমরা কি দেখছি না, পাওয়ার ভার্সেস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে পাওয়ারকে নিয়েছি, এক্স অ্যাক্সিসে আমরা ফ্রিকোয়েন্সিকে নিয়েছি। ফ্রিকোয়েন্সি বলতে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। তো ভাবতে পারো যে আমরা এখানে ওমেগাকে কেন নিলাম, কেন ফ্রিকোয়েন্সিকে নিলাম না, তার কিছু কারণ আছে। এরপর আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিকে দেখাবো, তারপর কিছু স্পেশাল টাইপের ফ্রিকোয়েন্সি আছে, সেগুলোকেও কিন্তু এখানে প্লট করতে হবে। তো তার জন্য আমরা পাওয়ার ভার্সেস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কার্ভ প্লট করতে চাইছি। এখানে যদি ওমেগা জায়গায় এফও লেখো, তাও কার্ভের নেচার কিন্তু সেম থাকবে। কার্ভের যে নেচারটা হবে, যেরকম দেখতে হবে কার্ভটা সিম্পল ভাষায়, সেটা কিন্তু সেম থাকবে। কারণ ওমেগা মানে কি 2 পাই ইন্টু এফ, তাহলে ওমেগাটা কিন্তু এফ এর সাথে সমানুপাতিক। তাই এখানে ওমেগা লেখাও যায়, এখানে এফ লেখাও তাই। তাহলে আমাকে পাওয়ারের সাথে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কার্ভ প্লট করতে হবে। তো পাওয়ারের ফর্মুলা কি, কোনো একটা এসি সার্কিটে অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা না ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই, রাইট? কোনো একটা এসি সার্কিটে পাওয়ারের অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা হচ্ছে এটা, ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই। এই যে কস ফাই টার্মটা, এটাকে বলি আমরা পাওয়ার ফ্যাক্টর, এবং এর উপর কিন্তু ডিপেন্ড করে এই পাওয়ারের ভ্যালু, কারণ এই দুটো তো কনস্ট্যান্ট। এই ভিআরএমএস মানে কত, ভি নট বাই রুট টু, আইআরএমএস মানে আই নট বাই রুট টু। এই যে কস ফাই টার্মটা, এর উপরই কিন্তু পাওয়ার ডিপেন্ড করে। তো আমাদের এই যে রেজোনেন্স কন্ডিশনটা, যেটা নিয়ে আজকে আমরা পড়ছি, তো সেই রেজোনেন্স কন্ডিশনে ফাইটা কত না, ফাইটা হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? রেজোনেন্স মানে কি, ভি নট এলটা ভি নট সির সাথে সমান, বা জিটা এলটা জিটা সির সাথে সমান। তো এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে ফাই কত হয় না, ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে ভোল্টেজ কারেন্টের মধ্যে কিন্তু কোনো রকম দশা পার্থক্য হয় না। তাহলে ফাই যদি 0 হয়, এই ফাইটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কস ফাই কত হবে, 1, কস 0 মানে 1। তাহলে দেখো এই কস ফাই এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1। তাহলে আমরা বলতে পারি এই যে পাওয়ারটা আমরা পাচ্ছি, সেই পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ার। এই যে পাওয়ারটা আছে ভি নট বাই রুট টু ইন্টু আই নট বাই রুট টু, মানে ভি নট ইন্টু আই নট বাই টু, ভি নট ইন্টু আই নট বাই টু। এবার আই নট মানে কি, ভি নট বাই আর, বা ভি নট মানে কি আই নট ইন্টু আর। তাহলে আই নট ইন্টু আর ইন্টু আই নট বাই টু, মানে আই নট স্কোয়ার ইন্টু আর বাই টু। এটাই হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলা। তাহলে অ্যাভারেজ পাওয়ার হচ্ছে এটা, এখানে কস ফাই 1, এবং এই কস ফাই এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। তাহলে এই পাওয়ারটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট নোটেশন লিখে নিও, একটা ইম্পর্টেন্ট লাইন এখান থেকে লিখে নিও, যে অ্যাট রেজোনেন্স দ্য পাওয়ার ইন দ্য সার্কিট উইল বি ম্যাক্সিমাম। যেরকম আমরা রেজোনেন্সের দুটো বৈশিষ্ট্য এর আগে দেখেছিলাম, যে রেজোনেন্সে ইম্পিডেন্স মিনিমাম হয় এবং কারেন্ট ম্যাক্সিমাম হয়, সেরকমই কিন্তু এই সার্কিটে পাওয়ারও ম্যাক্সিমাম হচ্ছে, এবং তার ভ্যালু কত, আই নট স্কোয়ার ইন্টু আর বাই টু। এবার দেখো এই পাওয়ারটা আমরা কেন বার করলাম, পাওয়ারটা আমরা এই জন্য বার করেছি যে আমার এই পাওয়ারের সাথে কারেন্টের রিলেশন দরকার ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারটা কিন্তু আই নট স্কোয়ারের সাথে সমানুপাতিক, অর্থাৎ আই নট যেভাবে চেঞ্জ হবে, পাওয়ারটাও কিন্তু সেইভাবেই চেঞ্জ হবে, তার স্কোয়ার ফর্মে চেঞ্জ হবে, অর্থাৎ তার নেচারের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তো কারেন্টের কার্ভ কি ছিল, আই নটের কার্ভ কি ছিল ফ্রিকোয়েন্সির সাথে, এরকম উল্টানো ভি আকারের, এরকম ছিল তো কার্ভটা। লেকচার নাম্বার এর আগের যে পার্টটা 3তে, সেখানে আমরা কি দেখলাম, এরকম কার্ভ ছিল। তো পাওয়ারের কার্ভও কিন্তু সিমিলারলি তাই হবে, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সিতে, ফ্রিকোয়েন্সি যদি খুব লো থাকে, তাহলে তার জন্য পাওয়ার খুব কম, খুব হাই ফ্রিকোয়েন্সিতে এসেও কিন্তু পাওয়ার খুব কম। আর এদের মাঝখানে কোনো একটা ফ্রিকোয়েন্সি আছে, ইন বিটুইন একটা ফ্রিকোয়েন্সি আমরা পাবো, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে এবং তার ভ্যালু হবে আই নট স্কোয়ার ইন্টু আর বাই টু। তো ধরে নাও সেই পয়েন্টটা এটা, এটা হচ্ছে পাওয়ার ম্যাক্স। তাহলে কার্ভটা কিরকম হবে, একদম সিমিলারলি আই নটের কার্ভটা এইরকম একটা কার্ভ কিন্তু আমরা পাবো, উল্টানো ভি আকারের একটা কার্ভ আমরা পাবো। তাহলে এবার এই যে পয়েন্টটা আছে, সেটাকে আমরা কি বলছি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, রাইট? ওমেগা নট রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি নয়, এটা বাস্তবে রেজোনেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যার ভ্যালু কত, একটু আগে দেখলাম ওমেগা নট মানে কত, 1/√LC। তাহলে এইখানে একটা ফ্রিকোয়েন্সি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তো এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ছাড়াও কিন্তু এখানে আরো দুটো ফ্রিকোয়েন্সি ইম্পর্টেন্ট, সেই দুটোকে বলি আমরা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ। আগে নামটা লিখে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি।
সেই দুটোকে আমরা বলি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ। নাম শুনেই বোঝা যায়। তো দেখো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ কি বলছে, ধরো এই পুরো পাওয়ারটা আমার কাছে আছে 100 ওয়াট, এই যে পুরো পাওয়ারটা আমরা দেখিয়েছি এই পাওয়ারটা তো ম্যাক্সিমাম পাওয়ার, রেজোনেন্স অবস্থায় পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা হচ্ছে পি ম্যাক্স। তাহলে এই পি ম্যাক্সটা ধরে নাও 100, তাহলে এই পুরো যে পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ারটা সেটা 100 ওয়াট। তাহলে আমি তোমাকে বললাম যে এই 100 ওয়াটের হাফ পাওয়ার কত, 50 ওয়াট। তো আমি তোমাকে 50 ওয়াটের কারেসপন্ডিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ধরো বার করতে বলেছি, তাহলে তুমি কটা ফ্রিকোয়েন্সি পাবে তার জন্য। তো দেখো এই পুরোটা যদি 100 ওয়াট হয়, এই পুরো লাইনটা 100 ওয়াট, তার 50 ওয়াট কোনটা, এর ঠিক মাঝামাঝি। তো এই 50 ওয়াটের কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কোন দুটো, এখান থেকে পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলার, এই দুটো ফ্রিকোয়েন্সি আমার কি এই 50 ওয়াট কে রিপ্রেজেন্ট করছে। তো এই যে দুটো ফ্রিকোয়েন্সি আছে, যে দুটো ফ্রিকোয়েন্সিতে এই এলসিএস সার্কিটের যে পাওয়ার সেটা ম্যাক্সিমামের অর্ধেক হচ্ছে, সেই দুটো ফ্রিকোয়েন্সিকে আমরা বলি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, ওমেগা 1 আর ওমেগা 2। তাহলে ওমেগা 1 আর ওমেগা 2 হচ্ছে আমাদের হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ। ভালো করে বোঝো। তাহলে এই পুরো যে ম্যাক্সিমাম পাওয়ার সেটাকে যদি আমরা 100 ওয়াট ধরি, তাহলে তার 50 ওয়াট কত, 50 ওয়াট হচ্ছে এই পুরো লাইনটার অর্ধেক, মানে এইটুকু। তো এই 50 ওয়াটের কারেসপন্ডিং যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেই দুটো ফ্রিকোয়েন্সিকে আমরা বলছি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ, ওমেগা 1 আর ওমেগা 2। তাহলে এদের ডেফিনেশন কি হবে, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি, না দ্য ফ্রিকোয়েন্সিজ অ্যাট হুইচ the power in the circuit will become half of its maximum value. The frequencies at which the power corresponding in the circuit will become half of its maximum value. অর্থাৎ যে দুটো ফ্রিকোয়েন্সিতে এই পাওয়ারটা, সেই সার্কিটে যে পাওয়ার হয় সেই পাওয়ারটা ম্যাক্সিমাম ভ্যালুর অর্ধেক হয়, সেই দুটো ফ্রিকোয়েন্সিকে আমরা বলি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস। তাহলে ওমেগা 1 আর ওমেগা 2 এই যে দুটো ফ্রিকোয়েন্সিতে যে পাওয়ারটা আমরা পেয়েছি, সেই পাওয়ারটা কত, পি ম্যাক্সের অর্ধেক, Pmax by 2, রাইট। তো এটা গেল হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস। এবার দেখো এই যে ওমেগা 1 আর ওমেগা 2 এই দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির মাঝের যে ইন্টারভেলটা, মাঝের যে দূরত্বটা, সেইটাকে বলা হয় ব্যান্ডউইথ। মানে এই ওমেগা 1 থেকে ওমেগা 2 এই যে সেপারেশনটা, এটাকে বলি আমরা ব্যান্ডউইথ। এই সেপারেশনটা হচ্ছে ব্যান্ডউইথ এবং এটাকে ডেল্টা ওমেগা দিয়ে লেখা হয়, ডেল্টা ওমেগা। নেক্সট টার্ম হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা ওমেগা দিয়ে। তাহলে ডেল্টা ওমেগা কত হবে, এইটুকু লেন্থ কত, এই ডেল্টা ওমেগা লেন্থ কতটা, এখান থেকে এতটা, ওমেগা 2 মাইনাস ওমেগা 1, মানে ডেল্টা ওমেগার ভ্যালু কত, এটা পেতে গেলে তোমাকে কি করতে হবে, এখান থেকে এত অব্দি আগে যেতে হবে, তারপরে এটুকু বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ এই ডেল্টা ওমেগার ভ্যালু কত, ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ওমেগা 2 থেকে যদি ওমেগা 1 কে বাদ দাও, তাহলেই কিন্তু তুমি ডেল্টা ওমেগা পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ, ডেল্টা ওমেগা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1। তো ক্যালকুলেশন করে দেখা যায় যে এই যে ব্যান্ডউইথের ভ্যালু আসে সেটা হয় R/L। এটা তোমাদের সিলেবাসে নেই, এই প্রুফটা নেই যে এই সিরিজ এলসিএস সার্কিটের রেজোনেন্স কন্ডিশনে এই যে ব্যান্ডউইথটা হয়, এই যে লেন্থটা হয়, দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির মাঝের যে দূরত্বটা হয়, সেই দূরত্বের ভ্যালুটা হয় R/L এর সাথে সমান। এই প্রুফটা নেই তোমাদের, বাট মাথায় রেখো, ইম্পর্টেন্ট। তো দেখো এই ব্যান্ডউইথের গুরুত্ব কি এবার, যে কেন আমরা এগুলো পড়ছি, ব্যান্ডউইথ, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এগুলো কেন পড়ছি। তো ব্যান্ডউইথ কোনো একটা সার্কিটে, মানে কোনো একটা সার্কিট যখন রেজোনেট করে, তখন সেই সার্কিটটা কত ভালো রেজোনেট করেছে, কত সে বাইরের যে নয়েজ আছে সেই নয়েজকে ক্লিয়ার করতে পেরেছে, সেই জিনিসটা ডিপেন্ড করে কিন্তু এই ব্যান্ডউইথের উপর। মানে ধরো আমি তোমাকে দুটো কার্ভ দিচ্ছি, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ। ধরো এই কার্ভটা আমার এরকম আছে আর এই কার্ভটা আমার এরকম আছে, রাইট। তাহলে দুটো কার্ভ দেখতে পাচ্ছ, ধরে নাও এটা পাওয়ার, এটা ফ্রিকোয়েন্সি, এটা পাওয়ার, এটা ফ্রিকোয়েন্সি। তাহলে পাওয়ারের সাথে ফ্রিকোয়েন্সির দুটো কার্ভ আমি তোমাকে দিয়ে দিয়েছি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এই দুটো কার্ভ থেকে বলো আমাকে যে কোন সার্কিটটা বেশি শার্প। তো স্বাভাবিকভাবে এই প্রথমটা বেশি শার্প,
সেকেন্ডেরটা ফ্ল্যাট। তাহলে এই কার্ভটা অনেক বেশি শার্প, এই কার্ভটা অনেক বেশি ফ্ল্যাট। তো এই শার্প কন্ডিশনের জন্য, শার্প রেজোনেন্সের জন্য ব্যান্ডউইডথ কম হবে না বেশি হবে? প্রশ্ন উত্তর হচ্ছে ব্যান্ডউইডথ কম হবে। দেখো এখানে ব্যান্ডউইডথ হচ্ছে এটুকু, আর এখানে ব্যান্ডউইডথ এতটা। তাহলে যত শার্প রেজোনেন্স হবে, এটাকে বলে শার্প রেজোনেন্স, তো যত শার্প রেজোনেন্স হবে তত কিন্তু তার ব্যান্ডউইডথ কম হবে। তো এখানে কিন্তু এই ব্যান্ডউইডথের গুরুত্ব, যে কোনো একটা সিরিজ এলসিআর সার্কিট বা কোনো একটা সার্কিট যখন রেজোনেট করছে, তখন সেই সার্কিটের ব্যান্ডউইডথ দেখে আমরা বলতে পারি যে সেই সার্কিটটা কত ভালো রেজোনেট করেছে, কতটা সে ব্যাকগ্রাউন্ড নয়েজকে ক্লিয়ার করতে পেরেছে। নয়েজ বলছি আমরা সাউন্ডের ক্ষেত্রে, বাকি এসি সিগন্যালের জন্য কিন্তু আলাদা আলাদা হয়। তো যত ভালো রেজোনেট করবে তত কিন্তু এই কার্ভটা শার্প হবে, যত ফ্ল্যাট কার্ভ হবে বুঝবে তত বাজে রেজোনেট করেছে। তাহলে যত ভালো রেজোনেট করবে তার সেই কার্ভটা তত শার্প হবে, তার ব্যান্ডউইডথ তত কম হবে। তাহলে ব্যান্ডউইডথ যত কম হয়, ডেল্টা ওমেগা যত কম হয়, কার্ভ তত বেশি শার্প হয়। আর ব্যান্ডউইডথ যত বেশি হয়, এই ডেল্টা ওমেগার ভ্যালু যত বেশি হবে, তত কিন্তু এই কার্ভটা ফ্ল্যাট হবে। তো এটাই হচ্ছে ব্যান্ডউইডথের গুরুত্ব। নেক্সট এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। একই জিনিস এই ব্যান্ডউইডথের মতোই কাজ করে, মানে কোনো একটা সার্কিট ওই কত ভালো রেজোনেট করতে পেরেছে সেটাকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর দিয়ে ইন্ডিকেট করি। তো কিউ ফ্যাক্টর কি না, কোয়ালিটি ফ্যাক্টর মানে হচ্ছে এর যে বেসিক ফর্মুলাটা, সেটা হচ্ছে যে কিউ ফ্যাক্টর সমান রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ব্যান্ডউইডথ। এটাকে বলি আমরা কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি মানে কি, ওমেগা নট, ব্যান্ডউইডথ মানে ডেল্টা ওমেগা। তাহলে এই যে ওমেগা নট বাই ডেল্টা ওমেগা, এই কোয়ান্টিটিটাকে বলি আমরা কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। তার কোয়ালিটি ফ্যাক্টর কি, কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মানে এর না তো কোনো ইউনিট আছে না তো কোনো ডাইমেনশন আছে, এটা একদমই একটা ইউনিটলেস বা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, যে কাকে ইন্ডিকেট করে, কার্ভটা কত বেশি শার্প। দেখো কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ডউইডথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কোনো একটা কার্ভে ব্যান্ডউইডথ যত বেশি হবে কোয়ালিটি ফ্যাক্টর তত কম হবে। কোয়ালিটি ফ্যাক্টর যত কম হবে তত আমরা বুঝবো যে কার্ভটা তত বাজে রেজোনেট করেছে। সিমিলারলি ব্যান্ডউইডথ যত কম হবে তত কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর বেশি হবে, অর্থাৎ তত কিন্তু কার্ভটা ভালো রেজোনেট করেছে, তত কার্ভটা শার্প হবে। তো এটাই কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর। এর ভ্যালু যদি জানতে চাও তাহলে ওমেগা নট মানে কত, 1/√LC। ওমেগা নট মানে হচ্ছে 1/√LC। আর এই যে ডেল্টা ওমেগা, তার ভ্যালু আমরা কত দেখলাম, R/L। তাহলে এই দুটোকে রেশিও যদি করে দাও তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কত আসে, ওমেগা নট বাই ডেল্টা ওমেগা, মানে 1/√LC বাই R/L ইন্টু L/R। তাহলে এটাকে যদি হিসাব করো তাহলে কত আসে না, 1/R ইন্টু √L/C। এটাই হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু। তাহলে কিউ সমান 1/R ইন্টু √L/C। তাই যদি জানতে চাই যে কোয়ালিটি ফ্যাক্টর কি, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট সংখ্যা, 10, 15, 20, 30 এরকম একটা সংখ্যা, যে সংখ্যাটা ইন্ডিকেট করে যে সার্কিটটা কত ভালো রেজোনেট করতে পেরেছে। তার ভ্যালু হচ্ছে 1/R ইন্টু √L/C। তো এই ছিল আমাদের আজকের পুরো রেজোনেন্স, একদম A to Z সবকিছু কিন্তু আমরা রেজোনেন্সের উপর ডিটেইলে ডিসকাশন করলাম। তার একদম ডেফিনেশন থেকে শুরু করে তার একদম ব্যান্ডউইডথ, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস, কোয়ালিটি ফ্যাক্টর সব অবধি কিন্তু আজকে আমরা ডিটেইলে ডিসকাশন করলাম। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে ডিটেইলে ডিসকাশন করব। যে কোনো একটা এসি সার্কিটে এই যে পাওয়ারের ফর্মুলাটা আমরা লিখেছি না, যে পাওয়ার সমান VRMS ইন্টু IRMS ইন্টু cos⁵, এই সংক্রান্ত কিন্তু আমরা ডিটেইলে ডিসকাশন করব, এর প্রুফ করব, এবং এর উপর কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল কিন্তু এর পরের দিনের ভিডিওটাতে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট 12-এ আমরা সলভ করব। তো উপরে আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে নাও।